नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। जब कैरियर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আরপিএফ যে ভ্যাকেন্সি বেরিয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য সেটির কী ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফিজিক্যাল মেজারমেন্টের সেই সব বিষয়ে সবই আলোচনা করব। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর আরেকটি কথা বন্ধুরা, আমি এই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটির ওপর বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি বর্ণনা করে সবাইকে বলি যে এই রিক্রুটমেন্ট রয়েছে। তো যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের ভিডিও রেগুলার কিন্তু দেখতে পাবেন যখনই কোনো নোটিশ বেরোবে। তো আর পারলে অন্যান্য বন্ধুরা আপনার যারা রিক্রুটমেন্টের বিষয়ে খোঁজ খবর রাখে চাকরির বিষয়ে তাদেরকে কিন্তু জানাতে পারেন যে জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিতে চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে ভিডিও করে। তো পারলে তাদেরকেও সাবস্ক্রাইব করার কথা বলতে পারেন। তো ভিডিও দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আরপিএফে যে ভ্যাকেন্সি বেরিয়েছে এসআই পদের জন্য সেটির ওপেনিং ডেট হচ্ছে অ্যাপ্লাই করার যে ডেট সেটি হচ্ছে 15/4/2024 তারিখ থেকে। ক্লোজিং ডেট হচ্ছে অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/5/2024। আমি যেই কথাগুলো বলবো কিন্তু মন দিয়ে শুনুন, ঠিক আছে? আচ্ছা, ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেই ভুল সংশোধন করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ফর্ম ফিল আপের শেষ ডেটের পর অর্থাৎ 14/5 হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তারপরেই কিন্তু আপনি মডিফিকেশান অর্থাৎ কোনো ভুল করে থাকলে সেটার মডিফিকেশান করতে পারবেন 15/5 থেকে 24/5/2024 তারিখ পর্যন্ত। এরপর আসি সাব ইন্সপেক্টর পদের যে পে লেভেল সেটা হচ্ছে 7 CPC অনুযায়ী লেভেল 6 ইনিশিয়াল অর্থাৎ চাকরি জয়েন করার সাথে সাথেই আপনারা কিন্তু 35,400 টাকা পাবেন। এর সাথে অন্যান্য অ্যালাউন্স আছে কিন্তু সেটা আলাদা করে দেওয়া নেই, তবে ইনিশিয়াল পে যেটা আপনারা পাবেন 35,400। আচ্ছা, এজ আপনার কিন্তু মিনিমাম 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। টোটাল ভ্যাকান্সি আছে এসআই পদের জন্য 452টি। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া আপনাদেরকে সবই বলবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এখানে আগে আপনাদের এজের ক্রাইটেরিয়াটাই বলে দিই। 20 থেকে 28 বছরের মধ্যে আপনাকে অবশ্যই হতে হবে। আপনার যে অন্যান্য ক্রাইটেরিয়ার মধ্যে আছে একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং তার সাথে একটি পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে যেটা কমিউনিকেশান করার জন্য কাজে লাগবে। আপনাকে যখনই কোনো কল লেটার বা কোনো কিছু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এই SMS বা ইমেলটা আপনাকে কিন্তু আরআরবির পক্ষ থেকে জানানো হবে। তো আপনার অবশ্যই একটি ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি এখন আপনার অ্যাক্টিভ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে সেরকম একটি মোবাইল নাম্বার দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এর সাথে বলি আরও যে অন্যান্য জিনিস 24/5/2024 এর পর কোনো রকম মডিফিকেশান কিন্তু আর করা যাবে না। পরীক্ষাটি 3টি স্টেপে হবে। একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এগুলি MCQ কোশ্চেনের ওপর হবে। MCQ কোশ্চেনে যে কম্পিউটার পরীক্ষাটি হবে সেটিতে আপনারা যদি কোয়ালিফাই করেন এরপর কিন্তু আপনারা শর্ট লিস্টেড হবেন এবং শর্ট লিস্টেড হওয়ার পর একটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ আপনারা 1600 মিটার রান, একটি হাই জাম্প লং জাম্প যে কোয়ালিফাই করতে পারেন কিনা সেরকম একটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অর্থাৎ আপনার হাইট, আপনার বুকের চওড়া, চেস্টের সাইজ অ্যান্ড তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি নেগেটিভ মার্কিং। এই পরীক্ষাটিতে যেটি আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তরের জন্য 1/3 অর্থাৎ 0.33
ঠিক আছে, 0.3। আচ্ছা, বিভিন্ন যে সমস্ত আইটেম ব্যান্ড আছে, যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, এগুলো কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যাওয়া যাবে না, যেটা সাধারণত সমস্ত চাকরির পরীক্ষাতেই সাধারণ বিষয়। তো তাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা হয়তো ভাববেন যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বা মহারাষ্ট্র থেকে বা দিল্লি থেকে অ্যাপ্লাই করার ইচ্ছা অনেকেরই থাকে। তো আপনারা যে কোনো একটি জায়গা থেকে অ্যাপ্লাই করবেন। যদি কেউ ক্যান্ডিডেট একটির বেশি অ্যাপ্লিকেশান আবেদন করেন, তাহলে কিন্তু তার দুটো অ্যাপ্লিকেশানই ক্যান্সেল হবে। এখানে লেখা আছে যে ক্যান্ডিডেট হু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান, দেন হিজ অ্যাপ্লিকেশান উইল বি সামারিলি রিজেক্টেড। ওকে, তো আপনাদেরকে এটা 1.5 নাম্বার পয়েন্টটিতে ভালো করে লেখা আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে যেটাতে আসি, যে ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা আদার গভর্নমেন্ট অর্গানাইজেশানে কাজ করতেন এবং সেখান থেকে আপনাকে ডিসমিসড করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটির জন্য আপনি কিন্তু এলিজিবল হবে না। ঠিক আছে, এরপর আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেগুলো আপনাদেরকে জানাবো। যেমন আপনাকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। এজ লিমিট আমি আপনাদের আগেই বলে দিয়েছি, ঠিক আছে, 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যে এজ রিল্যাক্সেশন থাকে, SC ST কাস্টের জন্য 5 বছর থাকে, OBC নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে 3 বছর থাকে, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আনরিজার্ভ ক্ষেত্রে 2 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন দেখা যাবে। তো এইভাবে আরও অন্যান্য এজ রিল্যাক্সেশন আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন। আমি সম্পূর্ণ পুরোটা বলছি না, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তো এর জন্য আমি খুবই দুঃখিত। আমি চাই যে আপনারা যতটা পারেন খুব কম সময়ে এই ভিডিওটির দেখে যতটুকু পারেন ইনফরমেশান গ্যাদার করতে। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে কম সময়ের মধ্যে বেশি জিনিস আপনাদেরকে বলে দেওয়ার। তো ডেট অফ বার্থ 20 থেকে 28 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। 2/7/1996। এটা হচ্ছে আপার লিমিট অফ ডেট অফ বার্থ অ্যান্ড লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ হচ্ছে 1/7/2004। আচ্ছা, SC ST OBC ক্যান্ডিডেটরা যদি আনরিজার্ভ ভ্যাকান্সির ওপর আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশান দেখতে পাবেন না সেই পোস্টের ওপর। এখানে লেখা আছে, দেখুন, SC ST OBC অ্যান্ড নন ক্রিমিলিয়ারের যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর আনরিজার্ভ ভ্যাকান্সি উইল নট গেট এনি এজ রিল্যাক্সেশান। ওকে, আচ্ছা, এক্সামিনেশান ফি যেটা আপনাদেরকে বলি, এই পরীক্ষাটির জন্য মিনিমাম জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা ফর্ম ফিল আপের সময় দিতে হবে। কিন্তু আপনি যদি কম্পিউটার বেস টেস্টের জন্য পরীক্ষাটি দিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 400 টাকা ফেরত দিয়ে দেবে। অর্থাৎ আপনাকে এই পরীক্ষাটির জন্য 100 টাকা দিতে হচ্ছে, বাকি 400 টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। এরপর বলি, SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ক্ষেত্রে 250 টাকা ফর্ম ফিল আপের সময় চার্জ দিতেই হবে, এবং পরীক্ষাটিতে যদি আপনি কম্পিউটার বেস টেস্টে যদি বসেন, সেক্ষেত্রে 250 টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। এই ব্যাংকে ক্রেডিট হয়ে যাওয়ার ব্যাপারটি একটু ভালো করে বলি, যে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, তখন আপনাদের হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এগুলো হয়তো ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে কিন্তু ফিল আপ করবেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টেই আপনার টাকাটা ঢুকে যাবে। আপনি যে 500 টাকাটা দিয়েছিলেন, তা থেকে 400 টাকা আপনার ব্যাংকে যাবে এবং 100 টাকা ফর্ম ফিল আপের জন্য। আচ্ছা, আপনি কিন্তু এই ফর্ম ফিল আপের চার্জটি অনলাইনেও পেমেন্ট করতে পারেন, বা ডেবিট কার্ডেরও করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন, বা গুগল পে, ফোনপে, যে কোনো মাধ্যম থেকে কিন্তু করতে পারেন। এরপরে বলি, মাইনরিটি যদি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাইনরিটি কমিউনিটি যে ডিক্লারেশান সার্টিফিকেট, সেটার একটি এফিডেভিট কিন্তু দিতে হবে যখনই কোনো কিছু প্রয়োজন লাগবে। তো সেক্ষেত্রে চাইলে আপনারা আগে থেকে একটি মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশান ফর্মের এফিডেভিট
কিন্তু করে রাখবেন। এটা কী হবে, পরবর্তী সময়ে কাজে লাগবে আপনার এই পরীক্ষার ক্ষেত্রে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আর ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে একটি কনফিউশন থাকে অনেকেরই মধ্যে। তো আমি এখানে পরিষ্কার করে বলবো কি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এখানে বলতে যাদের বোঝানো হয়েছে তাদের অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম অর্থাৎ তাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 টাকার নিচে হতে হবে, তবেই তারা কিন্তু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে মান্যতা পাবে। এক্ষেত্রে তারা শুধুমাত্র ফি কনসেশনের সুবিধাটা পাবে, কোনো রকম রিজার্ভেশনের সুবিধাটা পাবে না। এখানে লেখাই আছে যে ফি কনসেশন অনলি এন্টাইটেল অ্যান্ড নট টু জব রিজার্ভেশন, যেটা ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে কিন্তু জব রিজার্ভেশন থাকে। এরপর বলি যেটা আপনাদের বলে দিলাম যে রিফান্ড অফ এক্সামিনেশান ফি, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি কোড এগুলো কিন্তু ভালোভাবে দেবেন, তবেই কিন্তু আপনার ব্যাংকে বাদবাকি টাকাটা কিন্তু ঢুকে যাবে। এরপর যেটা বলি যে রিক্রুটমেন্ট প্রসেসের 3টে ধাপে হবে। একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এরপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড মেজারমেন্ট টেস্ট অ্যান্ড তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান। আপনাদেরকে যেটা প্রথমেই বলে দিয়েছি, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 1600 মিটারের রান এবং একটি লং জাম্প, এরপর আরও ডিটেলস আমি এই বিষয়ে আরও বলবো, এবং তারপর আপনার হাইট চেক হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আচ্ছা, কম্পিউটার বেসড টেস্টের 90 মিনিট টাইম, 120টি কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে, ভুল উত্তরের জন্য 0.33% কাটা যাবে। মিনিমাম কোয়ালিফাই করতে গেলে পরীক্ষাটির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, ইকোনমিক্যাল উইকার সেকশানের ক্ষেত্রে, ওবিসি নন ক্রিমিনালের ক্ষেত্রে 35% পেতে হবে। এসসি এসটি কাস্টের ক্ষেত্রে কিন্তু 30% পেলেই মিনিমাম এই পরীক্ষাতে আপনি কোয়ালিফাই করে যাবেন। এই পরীক্ষাটি যে ডিটেল সিলেবাস সেটি এখানে মেনশান করা আছে, যে অ্যারিথমেটিক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। অ্যারিথমেটিক সেকশানের ভেতরে কী কী আছে, নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডেসিমাল, ফ্র্যাকশান, রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল। তো এইগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একটু হাইলাইটেড জিনিসগুলো খালি একটু টাচ করে যাচ্ছি, বুঝতেই পারছেন ভিডিওটা অনেকটা বড় হচ্ছে। কোয়েশ্চেন অন অ্যানালজি, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স, এগুলো হচ্ছে আপনার সব জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে। জেনারেল অ্যাওয়ারনেস বলতে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলি আমাদের ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী ওয়ার্ল্ডে যে সমস্ত ইনসিডেন্টগুলো খুবই ফেমাসভাবে ঘটনা ঘটেছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে 50 মার্কসের ওপর। জেনারেল ইন্টেলিজেন্স 35 নাম্বার আর অঙ্কর ওপর আছে 35 নাম্বার। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলছিলাম, যে সাব ইন্সপেক্টর মেল ক্যাটাগরির ক্ষেত্রে 1600 মিটার রান কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আচ্ছা, লং জাম্প 12 ফুটের, হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চে। আর সাব ইন্সপেক্টরের মহিলা ক্যাটাগরির ক্ষেত্রে 800 মিটারের রান 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প 9 ফুটের, হাই জাম্প 3 ফুটের। আচ্ছা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ শারীরিক যে মাপজোক, যেমন আপনার হাইট কিন্তু মেল ক্যাটাগরির ক্ষেত্রে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 165 সেন্টিমিটার হতে হবে, ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে 157 সেন্টিমিটার হতে হবে। আচ্ছা, চেস্টের সাইজ কিন্তু আনএক্সপ্যান্ডেড অবস্থায় 80 থাকতে হবে এবং আনএক্সপ্যান্ডেড অবস্থায় কিন্তু 85 থাকতে হবে। এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যাটাগরির হাইট হবে 160 সেন্টিমিটার, ফিমেল ক্যাটাগরি হবে 152 সেন্টিমিটার। তো এইভাবে আপনারা কিন্তু এখানে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেগুলো কিন্তু পরিষ্কার এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এরপর বলি যে এখানে যে 1600 মিটারের রান বা লং জাম্প, হাই জাম্প হবে, 1600 মিটারের রানটি একবার মাত্রই আপনাকে চান্স দেওয়া হবে, তার মধ্যে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। কিন্তু লং জাম্প বা হাই জাম্পের ক্ষেত্রে আপনাকে 2বার করে চান্স দেওয়া হবে। এখানে আরেকটি বলে রাখি যে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে বা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এই 1600 মিটারের রান বা লং জাম্প, হাই জাম্প এগুলো দিতে হবে না, কারণ তারা অলরেডি অন্য কোনো পরীক্ষাতে কোয়ালিফাই করেছে, তাই তাদেরকে এই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। আরও একটি বলি যে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট যারাই কিন্তু এই পরীক্ষাটি দেবে, যদি 1600 মিটার রান বা লং জাম্প, হাই জাম্পের মধ্যে কোনোটিতে কোয়ালিফাই না করতে পারে তাহলে কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে। এবং হাইট কিন্তু কোয়ালিফাই না করতে পারলে বা চেস্টে কোয়ালিফাই না করতে পারলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে। ফিজিক্যাল
এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এগুলো কিন্তু কোনো এক্সট্রা মার্কস কিন্তু আপনাকে পরীক্ষায় দেওয়া হবে না, এটা জাস্ট কোয়ালিফাইং নেচারের পাস করার জন্য, ঠিক আছে, যেটা আপনাকে অবশ্যই পাস করতে হবে। যে বিভিন্ন যে সেন্টারগুলো আছে তাদের যে ওয়েবসাইট, যেমন আহমেদাবাদের এই www.rrbahmedabad.government, সেরকম এখানে আপনার রিজিওনালের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই নোটিফিকেশানটি আপনারা দেখে যেতে পারেন। এবং এরপর আসি যে মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান, যদি কোনো ফর্ম ফিল আপ করার সময় ভুল করে থাকেন এবং পরবর্তী সময় আপনি মনে করেন যে এটা আমাকে ঠিক করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সংশোধন করতে গেলে 250 টাকা চার্জ হবে। কিন্তু এর সাথে কিন্তু আপনাদের বলে রাখি যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেটাই কিন্তু থাকবে, এটা কিন্তু কোনো মডিফিকেশান করা যাবে না। তাই আপনারা যখনই ফর্ম ফিল আপ করবেন একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই দেবেন, যেন না সেটা পরবর্তী সময় কারেকশান করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তী সময় কারেকশান করা যাবে না, অন্যান্য বিষয় কিন্তু কারেকশান করা যাবে, যেটার জন্য 250 টাকা চার্জ হবে, যেটা এখানে মেনশান করা রয়েছে, দেখে নিতে পারেন। এরপর যেটা বলি যে যেটা আপনাদের বললাম যে পোস্টের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর, 35,400 টাকা স্যালারি। আচ্ছা, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়নি, গ্র্যাজুয়েট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। পোস্ট যেটা আছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 157টি, এসি ক্যাটাগরি 57টি, এসটিতে 28টি, ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 104টি, ইকোনমিক্যালি উইকার সেকশন 38টি, মোট 384টি আছে মেল ক্যাটাগরি ক্ষেত্রে। আর ফিমেল ক্যাটাগরি ক্ষেত্রে আছে আনরিজার্ভ ক্যাটাগরি ফিমেলদের জন্য 28টি, এসি ফিমেলদের জন্য 10টি, এসটি ফিমেলদের জন্য 5টি, ওবিসি ফিমেল ক্যাটাগরির জন্য 18টি, ইকোনমিক্যাল উইকার সেকশন ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7টি পোস্ট, টোটাল মহিলাদের জন্য 68টি পোস্ট আছে, ওকে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য এই টোটাল ভ্যাকান্সির 45 আর 10% আছে, 10% অফ টোটাল ভ্যাকান্সি। তো এই গেল আজ সম্পূর্ণ ভিডিওটি আরপিএফ এসআই সাব ইন্সপেক্টর পদের। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই সমস্ত চাকরির বিষয়ে খোঁজখবর রাখে, এবং তাদেরকে জানাতে পারেন যে এই জব কেরিয়ার চ্যানেলটির ওপর বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এক্সপ্লেন করে বা বোঝানো হয়। তো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু, দেখা হচ্ছে পরের এক ভিডিওটিতে।